নিউজ ভ্যানগার্ডের বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান ফুটবলকে নিয়ে। আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে অবগত আছেন যে রাজ্যের বুকে প্রথম আলোড়ন সৃষ্টিকারী একটি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় সমাপ্তির পথে। ৭৩তম সর্বভারতীয় বিএন মল্লিক যে পুলিশ ফুটবল প্রতিযোগিতা এবছর এই ত্রিপুরার বুকে অনুষ্ঠিত হচ্ছে এবং যে ৪৫টি দলকে নিয়ে যে আসর, সেই আসর কিন্তু ইতিমধ্যেই বেশ আলোড়ন তৈরি করে দিয়েছে রাজ্যের বুকে এবং রাজ্যের ৩টি জেলায়। বিশেষ করে রাজ্য ফুটবল সংস্থা এই আয়োজনকে আরও বেশি রোমাঞ্চকর এবং যে একটা প্রেক্ষাপট এবং একটা চালচিত্র তৈরি করেছে তাকে আরও কীভাবে ফুটবলের উন্মাদনা এ রাজ্যে বাড়ানো যায়, আগামী দিনে নতুন প্রতিভা কীভাবে উঠে আসবে, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু দেখছে। এবং আজকের এই দিনে বা আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান ফুটবলকে নিয়ে আলোচনা, ফুটবলের আগামী ভবিষ্যৎ সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের আজকের আলোচনায় বিশেষভাবে উপস্থিত হয়েছেন রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার। কৃষ্ণবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে। আমার পক্ষ থেকেও এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। কৃষ্ণবাবু, প্রথমেই জানতে চাইব যে রাজ্যের বুকে যে ১৫০ বছরের রাজ্য পুলিশ, যে তার যে একটা রেখাচিত্র বা চালচিত্র বা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ফুটবলের উন্মাদনাটা কিন্তু অনেকটাই তৈরি হয়েছিল। বিগত কয়েক বছর কিছুটা ফিকে থাকলেও কিন্তু এবছর যখন ৭৩তম এই যে বিএন মল্লিক সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গত ২৪ ফেব্রুয়ারি যেটা উদ্বোধন করেছেন উমাকান্ত ময়দানে, সেখানে বলেছেন যে রাজ্য ফুটবল সংস্থার কাছে যখন তারা আহ্বান জানিয়েছিলেন সেক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা সেক্ষেত্রে রাজি হয়েছিল। আপনারা কিভাবে নিয়েছেন বা কিভাবে দেখছেন? এখন পর্যন্ত প্রায় মেয়েদের ফাইনাল আগামীকাল এবং ছেলেদের সেমিফাইনাল আজ চলছে, কতটুকু আপনারা ফলপ্রসূ হয়েছেন বা কতটুকু এগিয়ে গেছে, বা রাজ্য ফুটবল সম্পর্কে আপনাদের কি ধারণা যে কীরকম হলো এবারের এই আসর? দেখুন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্যের যে সংস্থা সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে খুব ভালোবাসে। আপনারা হয়তো অবগত আছেন, এবারই কিছুদিন আগে সর্বপ্রথম ২৯তম সিনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা রাজমাতা জিজাবাই সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম কিন্তু ত্রিপুরাতে হয়ে গেছে এবং আমরা কিন্তু সেটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তারপরেই এই গ্রুপ ডির যেটা আপনার সন্তোষ ট্রফি, সেটাও কিন্তু আমরা জাতীয় স্তরের যে খেলা সেটা কিন্তু আমরা আগরতলাতে করতে পেরেছি। যাই হোক, আমাদের সেই অভিজ্ঞতা আছে কিভাবে বড় বড় ম্যাচ বা জাতীয় স্তরের যে খেলাগুলি আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। তো যখনই আমরা প্রথম শুনলাম, বিশেষ করে আমাদের যিনি মাননীয় সভাপতি আছেন প্রণব সরকার এবং সাধারণ সম্পাদক যিনি আছেন অমিত চৌধুরীর কাছে যখন প্রথম বার্তা এলো যে এরকম সর্বভারতীয় একটা বিএন মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ হতে যাচ্ছে, তা আমরা সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি এবং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে হ্যাঁ, রাজ্য সরকার যেহেতু এটা করতে চাইছে, যাতে এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, সেদিকে আমরা কিন্তু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং আপনারা জানেন যে ৩টা জেলার ৫টা মাঠে এই খেলাগুলি হচ্ছে। এখানে ৩৬টা পুরুষ দল এবং ৯টা মহিলা দল এখানে অংশগ্রহণ করেছে। তা ছেলেদের মানে পুরুষদের ৮টা গ্রুপ এবং মহিলাদের 2টা গ্রুপ করে এখানে খেলা হয়েছে। মহিলাদের সবগুলি খেলা উমাকান্ত মাঠেই হয়েছে, আর বাকি পুরুষদের যেই 8টা গ্রুপ, সেই গ্রুপের কিছু খেলা উমাকান্ত মাঠে, কিছু জিরানিয়া রেসেন কলোনি মাঠে, কিছু দোলাবাগান মোহনপুর, কিছু জম্পুইজলা, কিছু চন্দ্রপুর উদয়পুরে হয়েছে। তা সেইভাবে প্রত্যেক জায়গাতেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা তাদেরকে এই খেলাগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে কিছু কিছু লোককে নির্দিষ্টভাবে আমরা ওখানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অফিসিয়ালি আমরা চিঠি করে ওদেরকে দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে খেলাগুলি সম্পাদন সুষ্ঠুভাবে হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে প্রথমবার আসর, এর আগে জিজাবাই যে ফুটবল টুর্নামেন্ট গেল এবং এরবার এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট, যেখানে অনেকটি দল প্রথমবার রাজ্যে আসা একটা বড় চ্যালেঞ্জিং জব। এবং সেই ক্ষেত্রে যদি পরিসংখ্যানটা দেখি যে 25টি রাজ্য, 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 7টি কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু প্রথমবারের এই আসরে অংশ নিয়েছে। একটা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্য ফুটবল সংস্থার কাছে এবং রাজ্য পুলিশের কাছে। তো আপনারা এখন পর্যন্ত অনেকটাই অন্তিম লগ্নে, কারণ আগামী 7 মার্চ তার পরিসমাপ্তি ঘটবে, ফাইনাল
ফাইনাল ম্যাচ আগামীকালকে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জিং নিয়েছেন এবং মাঠগুলো যখন হয়েছে যে 3টি জেলার 5টি মাঠে আপনারা এই টুর্নামেন্টটা করবেন, তো সেক্ষেত্রে কতটুকু সফল হয়েছে এখন পর্যন্ত আপনাদের পরিসংখ্যানটা? দেখুন, চ্যালেঞ্জটা শুধু আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্যই না, এটা রাজ্য সরকারের কাছেও একটা চ্যালেঞ্জ, এবং ত্রিপুরা যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর তাদের কাছেও চ্যালেঞ্জ, এবং আমরা শুধু সহযোগিতা করছি। এই দেখুন, এস্টুটার মাঠ, সেই যে পরিকাঠামোর উন্নয়ন, সেটা কিন্তু ক্রীড়া দপ্তর রাজ্য সরকার করে দিয়েছে, এবং এই খেলাগুলি কিন্তু আপনারা দেখছেন দিবারাত্রি খেলা হচ্ছে। এই যে ফ্লাড লাইট বা বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক যে পরিকাঠামো, সবগুলি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। তো এর জন্য তো আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য সরকারকে ধন্যবাদই জানাই, কারণ এই পরিকাঠামো না থাকলে হয়তো এত বড় আসর আমরা করতে পারতাম না, বা সেই চ্যালেঞ্জটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম না। তো সবার কাছে একটা চ্যালেঞ্জ, এবং এতগুলি টিম এসছে, এবং দেখেন সেটা কিন্তু কোনো টিকিট নেই, হ্যাঁ, বিনামূল্যে সবাই খেলা দেখতে পাচ্ছে বিভিন্ন স্টেটের। এবং এখানে আপনি জেনে খুশি হবেন, ভারতীয় দলে হয়ে খেলেছে এইরকম পুরুষ টিমেরও আছে কিছু প্লেয়ার, এবং মহিলা দলেও কিছু প্লেয়ার আছে। তো এখানে তাদের যে ক্রীড়া নৈপুণ্য, ক্রীড়া দেখতে পাচ্ছি আমরা, এবং যারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা দেখতে পাচ্ছে যে কি সুন্দর এখানে খেলা হচ্ছে। এখান থেকেই কিছু শিক্ষার ব্যাপার আছে, এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ক্লাব লিগ খেলেছেন বা প্রাক্তন ফুটবলার হিসেবে অংশ নিয়েছেন। অতীতের ফুটবল এবং বর্তমান ফুটবলের মধ্যে অনেকটাই পরিবর্তন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে ক্রীড়া পরিকাঠামো রাজ্যের উন্নতি হয়েছে। তো অতীতে যেরকম উন্মাদনা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি রাজ্যেই, শুধু ত্রিপুরা নয়, বাংলাতেও আমরা দেখেছি যে কলকাতা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং থেকে শুরু করে যেটা বাংলার ফুটবলে বিগত বছর ছিল, কিন্তু এবছর অনেকটা ভাটা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান এই পরিস্থিতিতে রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগ এবং রাজ্য পুলিশের যে উদ্যোগ, দুটোকে মিলিয়ে যখন আমরা এই টুর্নামেন্ট উপভোগ করলাম, সেক্ষেত্রে দর্শক একটা ফ্যাক্টর থাকে যে ফুটবলকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যায়। তার পাশাপাশি রয়েছে ফ্লাড লাইট, এবং এই নতুন করে এই ফ্লাড লাইট তৈরি হওয়ার কারণে বা বসানোর কারণে কি ফুটবল উন্মাদনাটা অতীত থেকে এবছর বা বর্তমানে কি অনেকটাই বৃদ্ধি পেয়েছে? কীরকম মনে হয় আপনার? না, সেটা তো ধরুন একটা উল্লেখযোগ্য দিক, যে ফ্লাড লাইট থাকাতে দর্শক তো নিশ্চয়ই বেশি হবে, কারণ দিবারাত্রি খেলা হলে একটা সুবিধা হয়। ধরেন যারা অফিস যাত্রী বা যাদের অন্যান্য কাজকর্ম ব্যস্ত থাকে, দিনমজুর বা অন্যান্য যারা ক্রীড়ামোদী দর্শকরা আছেন, সন্ধ্যার পরে হলে খেলাটা মাঠে এসে দেখার একটা সুযোগ পায়। সেই হিসাবে ধরেন যারা ক্রীড়ামোদী দর্শক আছে সেই সংখ্যাটা বেড়েছে। এবং এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তো সারা বছরই ধরুন আমাদের এই মহিলা লীগ বলুন, সি ডিভিশন, বি ডিভিশন, এ ডিভিশন, রাখাল শিল্ড, এখানে খেলা হচ্ছে। এবং আপনারা জেনে খুশি হবেন, এইবার যে রাখাল শিল্ড খেলা হলো, আমাদের ফাইনালের দিন প্রায় 2 লক্ষ টাকা টিকিট আমরা বিক্রি করেছি এই দিবারাত্রি খেলা হওয়াতে। এবং এই 2 লক্ষ টাকা সামাজিক এই দায়বদ্ধতার অঙ্গীকার হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু এই 2 লক্ষ টাকা, এই যে বন্যার ত্রাণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু আমরা 2 লাখ টাকা দিয়েছি। এতেই বোঝা যায় যে এই ফ্লাড লাইট থাকাতে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যে এই উদ্যোগগুলি নিচ্ছে, এতে কিন্তু ক্রীড়ামোদী দর্শক যারা মাঠে আসছে। এবং আমাদের আসল যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে বর্তমান যে যুব সম্প্রদায় তারা যেভাবে নেশার দিকে ঝুঁকে পড়ছে, তার থেকে তাদেরকে বের করে এনে যাতে মাঠমুখী করা যায় এবং তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়, সেই দিকে কিন্তু লক্ষ্য রেখে কিন্তু রাজ্য সরকার এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যথাসাধ্য চেষ্টা করছে। এরই অঙ্গ হিসেবে আপনারা হয়তো জানবেন, কিছুদিন আগে ভগবান বিরসা মুন্ডার 100তম জন্মদিন উপলক্ষে এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সারা ত্রিপুরা যে জনজাতির যে হোস্টেলগুলি আছে ছেলে এবং মেয়েদের, এখানে ফুটবল টুর্নামেন্ট হয়েছে 8টা ডিস্ট্রিক্টের। এখানে 5, 6, 7, 8 ফেব্রুয়ারি মাসে বিশাল উন্মাদনা ছিল। এবং আমরা দেখেছি এখানে এই জনজাতি ভাই বোনদের মধ্যে যে কত আপনার ট্যালেন্ট রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো এখান থেকে তো আমাদের বোঝা যায় যে এখান থেকে আমাদের কিছু মানে অ্যাচিভমেন্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তো এই অ্যাচিভমেন্টটা আপনারা ধরে রাখার জন্য সামনে দলবদল রয়েছে রাজ্য ফুটবল সংস্থার, এবং তারপর শুরু হবে এক এক টুর্নামেন্ট, তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, সুপার ডিভিশন এবং এ ডিভিশন ফুটবল। তার আগে ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দীর্ঘদিন পর মহিলা ফুটবলের যে উন্মাদনাটা পরিলক্ষিত হলো, যেখানে মেয়েদের 9টি দল অংশ নিয়েছে। এই 9টি দলের মধ্যে আপনারা কি পার্থক্য করলেন ত্রিপুরার ফুটবল এবং অন্য রাজ্যের যে ফুটবল, যেখানে আগামীকালকে মহিলাদের যে ফাইনাল ম্যাচ, সেখানে দুটো প্রতিরক্ষার
খেলবে, অর্থাৎ প্রতিরক্ষার দল খেলবে। একদিকে হলো আসাম রাইফেলস, যে দলটা গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবং অন্যদিকে এসএসবি। এবং এই দুটো দলকে নিয়ে যেভাবে ফুটবলের, সেই ক্ষেত্রে রাজ্য ফুটবলকে ডেভেলপ করার ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা কি পদক্ষেপ নিয়েছে বা কি পদক্ষেপ নেবার পরিকল্পনা রয়েছে এই ফুটবল টুর্নামেন্টের পর? দেখুন, এই মহিলা দলের কথা যেহেতু আপনি বলছেন, আমাদের ত্রিপুরা পুলিশ টিমের যে মহিলা দল, এখানে কিন্তু ইন্ডিয়া টিমে খেলেছে একজন আছে গুলটি চৌধুরী, কিন্তু তাদের যে শারীরিক সক্ষমতা এবং বয়সের যে ভারে নুব্জ, এই কারণে কিন্তু ওনারা সেইভাবে তারা সেই প্রদর্শনটা করতে পারেননি। কিন্তু পাশাপাশি যদি আমরা মণিপুর মহিলা দলকেও দেখি, মণিপুর মহিলা দলে কিন্তু ভারতবর্ষের হয়ে খেলেছে এরকম জাতীয় দলের খেলোয়াড় আছেন, কিন্তু তাদের ফিটনেস এখনও অনেক ভালো। দুর্ভাগ্যবশত মণিপুর হয়তো হেরে গেছে, ফাইনাল খেলবে এসএসবি আর আসাম রাইফেল, কিন্তু মণিপুরের এখনও 7-8 জন প্লেয়ার প্রায় 40-45 বছরের ঊর্ধ্বে তাদের বয়স, কিন্তু তাদের যে ক্রীড়া নৈপুণ্য দেখলাম মাঠে, টেকনিক বা ফিজিক্যাল ফিটনেস, এই দিকটা আমরা ত্রিপুরার মেয়েরা অনেকটা পিছিয়ে রয়েছে। তা আমার একটা এখানে আপনাদের মাধ্যমে ওনাদের কাছে সাজেশন থাকবে যে নিজের ব্যক্তিগত শারীরিক সক্ষমতার জন্য ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখা প্রয়োজন। এবং আমরা কিছুদিন আগে ওই অস্মিতা ফুটবল লিগ একটা আমরা করেছি, আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17 মেয়েদের, ওখান থেকেও আমরা চেষ্টা করেছি ওদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে যাতে মেয়েদের তুলে আনা যায়, আমরা কিন্তু চেষ্টা করছি। এবং বয়স ভিত্তিক আমরা আগামী দিনে সাব ডিভিশন লেভেলেও কিন্তু আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17 আমরা টুর্নামেন্ট করতে যাচ্ছি। এবং আপনি যেটা বললেন যে এই জনজাতি ভিত্তিক যে বিরসা মুন্ডার খেলা হয়ে গেল, আপনারা তো জানবেন যে মে মাসে স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ছত্তিশগড়ে। সেখানে আমরা কিন্তু ট্রায়াল ক্যাম্পের মাধ্যমে প্রায় 36 জনের মতো প্লেয়ার বেছে নিয়েছি, এবং সেখানে কিন্তু এই জনজাতি এই ট্রাইবেল টুর্নামেন্ট যে হয়ে গেল, সেখান থেকে কিন্তু আমরা প্রায় 15-20টা ছেলেকে কিন্তু আমরা পেয়েছি, যার থেকে আমরা হয়তো আগামী দিনে ফাইনাল সিলেকশন করব। সেটাও কিন্তু আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি। তো সেই বিশাল প্রাপ্তিটা যখন আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট, আগামী দিন আপনি যে কথাটা বললেন যে মণিপুরে অনেকটাই ডেভেলপ করেছে ফুটবলারদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে রাজ্য ফুটবলের মহিলারা যারা, যেখানে গুলটি চৌধুরী, মোহিনী দেববর্মা, রাখি, তারপরে ফুদুলু দেববর্মার মতো ফুটবলাররা রয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে বিগত 2019 সালের পর থেকে কিন্তু রাজ্য ফুটবল মহিলা দলকে কিন্তু টোটালি বসিয়ে রাখা হয়েছে, বিভিন্ন দপ্তরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু গত 2 মাস অর্থাৎ 60 দিনের অনুশীলনে তাদের কাছ থেকে কতটুকু পারফরমেন্স পেয়েছে রাজ্য দল, সেই সম্বন্ধে আপনি দীর্ঘদিন মাঠে কাটিয়েছেন বা এখনও সহযোগিতা করছেন প্রাক্তন ফুটবলার হিসেবে বা রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব হিসেবে, আমি বলবো সেই জিনিসটাই যে রাজ্য পুলিশ দলকে কিভাবে আরও ডেভেলপ করা যায়। এবং সেই ক্ষেত্রে প্রায় 6 বছর পর তারা যখন ময়দানে নামলো, মাত্র 60 দিনের অনুশীলন, সেই জায়গায় তারা কোন জায়গাটা ঘাটতি বা কোন জায়গাটা দুর্বলতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে, এবং সেখানে যদি পুলিশ দলকে আগামী দিনে এই দল রাখতে হয় বা সর্বভারতীয় স্তরে যেমন আগামী বছর 74তম ফুটবল টুর্নামেন্ট হবে, তার আগে এই পুলিশ দলকে গোছানোর ক্ষেত্রে কী পরিকল্পনা নেওয়া উচিত? সেখানে আমি শুধু বলবো, এখন বর্তমানে যারা আছে তাদের অভিজ্ঞতা আছে ঠিকই, কিন্তু শারীরিক সক্ষমতা সেভাবে নেই। তো তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু খেলোয়াড় নিয়োগ করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে যে হ্যাঁ, আগামী বছর আমরা এই টুর্নামেন্টে যাব। একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা যদি করে, পুরনো যারা আছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু খেলোয়াড় তাদের সঙ্গে যোগ করলে আমার মনে হয় আগামী দিনে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে পাওয়া যাবে রাজ্য ফুটবল সংস্থা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, এবং পুলিশের প্রত্যেকটি কিন্তু মহিলাদের যখন রিক্রুট হচ্ছে সেখানে কিন্তু ফুটবলারদের নেওয়া হচ্ছে বা বিভিন্ন ক্রীড়া কোঠাতে নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ওই সমস্ত পুলিশ মিটগুলোতে সেই সমস্ত মেয়েরা বা ছেলেদের কিন্তু ছাড়া হচ্ছে না, সেটা কিন্তু তাদের মধ্য থেকে একটা অভিযোগ। আজকের দিনে দাঁড়িয়ে যখন রাজ্যে এই ফুটবল অনুষ্ঠিত হলো, এবং সেখানে আমরা যেটা দেখলাম ত্রিপুরা দল কিন্তু লড়াই করেছে, কিন্তু গোল হজম করতে হয়েছে রাজ্য দলকে। সেই ক্ষেত্রে আমরা যদি বলি মণিপুর ভালো পারফরমেন্স করেছে, সেক্ষেত্রে মণিপুরও কিন্তু এই আসর থেকে ছিটকে গেল। এবং এসএসবি এবং আসাম রাইফেলস, তাদের যে ধরন বা তাদের যে প্রকৌশলী বা তাদের যে রণনীতিটা, সেটা কি অন্য দলগুলো থেকে অনেকটাই ভিন্ন ছিল? সেটা কি মনে হয় আপনার দিক থেকে? না, সেটা অবশ্যই ভিন্ন ছিল। তো ত্রিপুরা মহিলা দলও কিন্তু 2টা খেলা কিন্তু জয়লাভ করেছে। বাকিগুলিতে হয়তো সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু আমি তো একটা কথাই বললাম যে ওদের শারীরিক সক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেকটা পিছিয়ে। হ্যাঁ, সেই দিকটা চিন্তা করতে গেলে আমি তো আপনাকে বললাম যে আগামী দিনে এই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন
মানে প্রজন্মকে ওদের সঙ্গে যোগ করতে হবে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করলে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং দেখুন, ডিউটি ফার্স্ট, এটা তো ওনাদের দপ্তরের ব্যাপার, ওনাদের হয়তো ডিউটি থাকে, সেই কারণে হয়তো বিভিন্ন সময় ছাড়তে পারে না। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাইবো যে যেহেতু ওরা প্লেয়ার কোটায় রিক্রুটমেন্ট হয়েছে, তাদের খেলাটাকেও প্রাধান্য দেওয়া উচিত এবং যাতে আগামী দিনে আরও ভালো খেলতে পারে তাদেরকে সুযোগ করে দেওয়া, সেই দিকে যেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে পুলিশের, ওনারা যেন একটু নজর দেন, সেই আপিলটা আমি রাখবো আপনাদের মাধ্যমে। অন্যদিকে যদি মেয়েদের বাদ দিয়ে ছেলেদের বলি, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফুটবল প্রদর্শন করেছে রাজ্য দল, এবং সেখানে রাজ্য দল গত ম্যাচে কিন্তু 3-2 গোলে ব্যবধানে হেরে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দুটো সেমিফাইনাল এবং সেমিফাইনাল পর আগামীকাল ফাইনাল হবে, সেখানেও আমরা দেখলাম সিআরপিএফ, সিআইএসএফ, পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ, এই 4টি দল। এবং এই সর্বভারতীয় ক্ষেত্রে যে 4টি দল অংশ নিচ্ছে সেমিফাইনালে পুরুষদের, সেখানে কীরকম খেললো ত্রিপুরার ফুটবলাররা, বা ত্রিপুরার ফুটবলাররা যারা ক্লাব লিগেও খেলেছে তাদের মধ্যে থেকে লিয়েনে ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কীরকম পারফরমেন্স তারা প্রদর্শন করেছে এই মাঠে? না, পুরুষ ত্রিপুরা পুলিশ দলের 2-1 শুধু একটু কম বয়সের আছে, যেমন বিদম হোসেন, আর 2-1 আছে, কিন্তু সবাই বার্ধক্যে মানে পুরনো প্লেয়ার, তো তাদেরও শারীরিক যে সক্ষমতা এতটা নাই। তারপরেও আমি বলবো ত্রিপুরা পুলিশ দল খুবই ভালো খেলেছে, ওই খেলাটা জেতা উচিত ছিল, কিন্তু ওদের যে শারীরিক গঠন তার থেকে আমাদের ত্রিপুরা পুলিশ দলের শারীরিক গঠনটা একটু কম ছিল, ওই জায়গাতে ওনারা সেই অ্যাডভান্টেজটা পেয়ে গেছে। এবং বিশেষ করে ওই খেলাটা আমাদের এত সুন্দর পারফরমেন্স হয়েছিল মেঘালয়ের সাথে, জাস্ট ইনজুরি টাইমে আমাদের মনীষ দেববর্মা যিনি গোলকিপার ছিলেন, ওর একটা সামান্য ত্রুটিতে হয়তো খেলাটা ড্র হয়ে তার পরবর্তী সময়ে আমরা হেরে গেছি। আমাদের কাছে কিন্তু সুযোগ ছিল প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য। তো আমি এটাও বলবো এখানেও আরও কিছু নতুন খেলোয়াড় যোগ করে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করলে, এবং পুরুষ টিম এখনও যে টিমটা আছে সেটাও আমি বলবো ব্যালেন্স টিম, এটাকে যদি আর একটু বেশি সময় ধরে প্রশিক্ষণ দেওয়া যায় হয়তো আর একটু ভালো রেজাল্ট পাওয়া যেত, বা আগামী দিনে যদি আগামী দিনে এই টিম পাঠানো হয় একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণ দিয়ে পাঠালে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। এই ক্ষেত্রে যে দলগুলো অংশ নিয়েছে সেখানে ফুটবলারদের বা ছাত্রছাত্রীদের খেলার সুযোগ বা খেলা দেখার সুযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বঞ্চিত হয়েছে রাজ্যের ফুটবল যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা আমরা দেখিয়েছি কাজল স্মৃতি ফুটবলে বা আন্ডার-11 ফুটবল বা আন্ডার-13 ফুটবলে তারা অংশ নিয়েছিল, কিন্তু এবছর কিন্তু একটা প্রচারের অভাব পরিলক্ষিত হয়েছে। সাধারণ ফুটবল প্রেমীরা থাকলেও সেখানে কিন্তু দেখা যায়নি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের। সেই ক্ষেত্রে আপনাদের কি অভিমত, বা রাজ্য ফুটবল সংস্থার কি অভিমত থাকবে যে আগামী দিনে এই সমস্ত সর্বভারতীয় ফুটবল যে রাজ্যের বুকে প্রথম 36টি দল অংশ নিয়েছে, কারণ ফুটবলকে ডেভেলপ করার জন্য কিন্তু যেটা বিবেকানন্দ বলেছেন, গীতা পড়ার চেয়েও নাকি ফুটবল খেলা ভালো, বা সেক্ষেত্রে রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠন করবার একটা পরিকল্পনা, যে নেশার দিকে যেন না ঝুঁকে, সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন। তো এই ফুটবলের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা দৃঢ়ভাবে কাজ করছে। আমরা যেটা দেখছি বা গত বছর থেকে বছর, যেমন আপনারা স্টেডিয়ামের পরিবর্তন করলেন, নৈশ আলোকের ব্যবস্থা করলেন, এবং প্রত্যেক বছর ক্লাব ফুটবলের ক্ষেত্রে যেটা একটা বাগ বিতণ্ডা তৈরি হয়, সেখানে কিন্তু আমরা ডিভাইডেড করার চেষ্টা করেছেন যে দর্শক এদিক থেকে যেন ওইদিকে গিয়ে না। আধুনিকীকরণে কিন্তু রাজ্য ফুটবল সংস্থা একমত। তো আগামী দিনে আপনারা এই যে ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি সুদূর প্রসারী পরিকল্পনা, বা আগামী নতুন করে যে সমস্ত ছেলেদের কোনো পরিকল্পনা আপনারা নিয়েছেন কি যে এই টুর্নামেন্টের পর? দেখুন, আমরা শুধু ফ্লাডলাইটে বা দিবারাত্রি খেলা নিয়ে চিন্তা করছি না, আমরা উৎসাহ দেওয়ার জন্য কিন্তু গত বছর দেখুন প্রাইজ মানির যে অ্যামাউন্ট, আপনি এ ডিভিশনে বলুন 1 লাখ টাকা করেছি চ্যাম্পিয়ন, 75,000 করেছি রানার্স আপ, এবং প্রত্যেক খেলা প্রায় 53টা থেকে 54টা খেলা ম্যান অফ দ্য ম্যাচকে 1,000 টাকা করে দিয়েছি। এছাড়াও আপনার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আপনারাও উৎসাহিত করার জন্য বিভিন্ন পুরস্কার দিয়েছেন, বেস্ট রেফারি বা টিম হিসেবে, খেলোয়াড় হিসেবে আপনারাও পুরস্কৃত করেছেন। আমরাও চাইছি যে এরকম তাদেরকে উৎসাহ দিয়ে যাতে খেলোয়াড়দেরকে যারা যুব প্রজন্ম আছে মাঠে নিয়ে আসা যায়, সেগুলি আমরা করছি। কিন্তু এই পুলিশ ফুটবলের প্রশ্নে আমি বলবো যে প্রচার প্রসারে কিন্তু অভাব ছিল না, ওনারা যথেষ্ট প্রচার করেছেন। কিন্তু আপনারা হয়তো জানেন যে এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিবিএসই বোর্ডের পরীক্ষা চলছে, তো এখন স্কুলের ছাত্রছাত্রীদেরকে ছাড়ার যে বিষয়টা, সেটা স্কুল অথরিটি যারা আছে ওনারা যদি নিজে উৎসাহিত না হয়ে যে হ্যাঁ
এত বড় একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, আমরা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে ওখানে মাঠে নিয়ে গিয়ে ওদের যে ক্রীড়ানৈপুণ্য দেখানোর ব্যাপার, ওটা ওনাদের নিজস্ব ব্যাপার। ওনারা যদি সেভাবে উৎসাহিত না হয়ে ওনাদের ছাত্রছাত্রীদের না আনেন, তারা 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 এই খেলা থেকে দেখা থেকে বঞ্চিত হয়েছে আমার মনে হয়। তো সেখানে স্কুল অথরিটি যারা ছিল, যাদের পরীক্ষা আছে বা ইয়ে আছে, সেগুলি বাদ দিয়ে অন্যদেরকে আনলে হয়তো আরেকটু ভালো হতো। যেহেতু সন্ধ্যার পরেও খেলা হয়, দিনের বেলাও খেলা হয়, সকালবেলাও খেলা হয়, তো সেই ক্ষেত্রে হয়তো কিছুটা আরও আশা করছিলাম যে আমরা স্কুল ছাত্রছাত্রী বা ইয়ং জেনারেশন যারা আছে তারা হয়তো মাঠ ভরিয়ে দেবে। সেই জায়গাটা একটু আমার মনে হয়েছে একটু ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে এই ফুটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে যে 25টি দল অংশ নিয়েছে, সেই 25টি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় স্তরে হয়ে 48 জন এবং আন্তর্জাতিক স্তরে 18 জন ফুটবলার অংশ নিয়েছেন। তাদের খেলা এবং তাদের মধ্য থেকে যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরির সূত্রে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে, পুলিশের বিভিন্ন উইংসে তারা যোগ দিয়েছেন। কিন্তু আমরা সেখানে দেখলাম যে এই যে খেলা দেখা বা এই যে মাঠ অতীতে আমরা ছিলাম যে মাটির মাঠ এবং বর্তমানে অ্যাস্ট্রোটার্ফ। তো সেখানে কতটুকু তাদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে বা কী রকম মনে হয়েছে যে আগে অতীতে যেটা ছিল যে এবং আধুনিক ফুটবল অনেকটা ডেভেলপ করেছে, ফুটবলের নিয়মকানুন থেকে শুরু করে সব জিনিসটাই পরিবর্তন, এই পরিবর্তনটা কতটুকু আপনারা দেখতে পেয়েছেন এবার এই আসরে? পরিবর্তন তো নিশ্চয়ই অনেকটাই দেখতে পেয়েছি। যেমন এখানে জাতীয় দলের খেলোয়াড়রা আছেন বা ওদের যে ফিজিক্যাল ফিটনেস এবং শারীরিক যে দক্ষতা, সেটা আমরা দেখলাম। আপনারাও জানেন যে ফুটবলের অনেক কিছু নিয়ম কিন্তু এখন পরিবর্তন হয়েছে, সেই নিয়মগুলি মাঠে চলছে। তো এখানে এগুলি আমরা দেখতে পেয়েছি। এবং এখানে দেখুন স্টেট পুলিশের যেমন টিম আছে, এখানে কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেরও আছে। তো সেখানে আমি যা দেখলাম যে স্টেট পুলিশের টিমগুলি থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি যে ফোর্সগুলি, তাদের যে মানে টিমগুলি, তাদের স্কিল বলুন, টেকনিক বলুন, অনেক বেশি আমার কাছে ডেভেলপ মনে হয়েছে। তা আর সেই জায়গাতে দেখুন ঘাসের মাঠের খেলার অনুভূতি বা এই আলাদা। ঘাসের মাঠে আপনি একটা বা দুটা বেশি ম্যাচ খেলতে পারবেন না, কিন্তু 100টার মাঠে দেখুন আপনার এখানে উমাকান্ত মাঠে বা বিভিন্ন মাঠে প্রায় ডেলি 3টা 4টা 5টা করে খেলা হচ্ছে। তো এগুলি তো সত্যিকার অর্থে খুব টাফ এই 100টার মাঠে খেলা। এখানে কিছু এটা পরিচর্যার বিষয় আছে। তো আর এখানে ঘাসের মাঠ নেই। তো সবচেয়ে বিষয় যেটা লক্ষণীয় বিষয় হলো যে আগামী কিছুদিনের মধ্যে ঘাসের একটা মাঠ আমরা বাতারঘাট স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে এবং ওইখানে একটা সিনথেটিক অ্যাথলেটিক্স স্টার মাঠ তৈরি হতে যাচ্ছে। তো ঘাসের মাঠের প্রয়োজনীয়তা আছে, কারণ প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা এই যে যারা এখানে এসছে টিমগুলি, তাদেরকে প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা মাঠ দিতে পারিনি। কাজেই এই মাঠেই খেলা, এই মাঠেই প্র্যাকটিস, ম্যাচ এগুলি করা বড় টাফ। কাজেই রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার একটা আবেদন থাকবে যে ঘাসের আরেকটা মাঠ বা প্র্যাকটিসের জন্য যাতে আরেকটা মাঠ তৈরি করা হয়। কারণ এই আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হয়, তাহলে বেশি পরিমাণে ছেলে মেয়েদেরকে মাঠে আনা যাবে না। সেই জায়গাতে আরেকটা মাঠেরও প্রয়োজন আছে। আর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তো নিজস্ব কোনো মাঠ নেই। আমরা সবটাই রাজ্য সরকারের উপর নির্ভরশীল, বিশেষ করে ক্রীড়া দপ্তর, ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। তো সেইভাবে আমরা করছি। আগামী 8 তারিখ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে এখানে প্রদর্শনী ম্যাচ হবে 8 তারিখ বিকেলবেলা। সেখানে হয়তো টিয়ারা ল্যাব এবং ইয়ং ডিপার্টমেন্টের একটা প্রদর্শনী ফুটবল মহিলাদের হবে। তো একটা মাঠের উপরই আমরা কিন্তু নির্ভরশীল। তো কৃষ্ণবাবু, আমরা অনেকটাই শেষের পথে, তবে একটা জিনিস বলবো যে সর্বভারতীয় বিএন মল্লিক এই আসর শুধু ফুটবলার বা ফুটবল দল, জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ফুটবলার নয়, সেখানে কিন্তু জাতীয় রেফারি যারা ম্যাচ পরিচালনা করেন সবচেয়ে বেশি, ফুটবলের যে যাদের হাতে সেই টোটাল ম্যাচ বা 120 মিনিটের লড়াইয়ের নির্ভর করে, তারা কিন্তু পরিচালনা করেছেন। আমরা দেখেছি যে রাজ্যের বুকে জাতীয় রেফারির সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় স্তরে যে সমস্ত রেফারিরা এসছেন ত্রিপুরাতে, তাদের কাছে রাজ্যের রেফারিদের শিক্ষণীয় একটা ব্যবস্থা হয়েছিল, এবং সেটা কীরকম লাগলো বা কীরকম অনুভূতি? আমরা একদম প্রায় শেষ লগ্নে কিন্তু এই পর্যায়ে। আমরা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যে সমস্ত রেফারিরা আছে, আমরা কিন্তু 12 জনের নাম ওদের কাছে পাঠিয়েছি। সেখান থেকে ওনারা 7 জনকে ডেপুট করেছে। কিছু জম্পিজলা বাজিয়েছে, কিছু গোলাবাগান, মোহনপুর এবং চন্দ্রপুরে ওরা বাজিয়েছে। এবং গতকালকে সেমিফাইনালেও আমাদের সত্যজিৎ দেবরা বা ওনাদেরকে সহযোগিতা করেছেন। ওদের কাছ থেকে অনেক কিছু শিখছেন। আমরা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়ে কিন্তু বিভিন্ন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। তো এখানে জাতীয় স্তরের রেফারিরা ওদেরকে
অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার মাধ্যমে ওনারা যদি সেভাবে ইয়ে না করতে পারেন তাহলে তো এটা আমাদের ব্যর্থতাই বলতে পারেন। কিন্তু আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বিশেষ করে যথেষ্টভাবে চেষ্টা করছি যাতে আমরা জাতীয় স্তরের রেফারি এখান থেকে তুলে আনতে পারি। সেভাবে কিন্তু আমরা চেষ্টা করছি, বিভিন্ন পরীক্ষা আমাদের এখানে করানো হচ্ছে এবং বাইরেও আমরা পাঠাচ্ছি যাতে জাতীয় স্তরের রেফারি আমরা তৈরি করতে পারি। অনেক ধন্যবাদ রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার মহোদয়কে। বন্ধুত্ব সংহতির মেলবন্ধনে রাজ্যের বুকে অনুষ্ঠিত হচ্ছে ৭৩তম বি.এন. মল্লিক সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা। আগামীকাল তার দুটো সেমিফাইনাল, বিকেল 4:30টায় মেয়েদের ফাইনাল এবং সন্ধ্যে 7টায় পুরুষদের ফাইনাল। দুটো আসরে কিন্তু রাজ্যের ফুটবল প্রেমীরা, রাজধানীর ফুটবল প্রেমীরা উপভোগ করবেন এবং রাজ্যের গর্ব বা রাজ্যের ক্ষেত্রে ফুটবলের প্রচার প্রসারের ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা এবং ত্রিপুরা পুলিশ যেভাবে সহযোগিতা করে চলছেন, আগামী দিনে এবং আগামী দুটো দিন আমরা সেই উপভোগ করব। এই বি.এন. মল্লিক সর্বভারতীয় যে ৭৩তম আসর সফল এবং সার্থক হবে ত্রিপুরার বুক থেকে। আবারও সবাইকে ধন্যবাদ এবং প্রত্যেকে নজর রাখবেন ভ্যানগার্ডের সমস্ত ক্রীড়া এবং ক্রীড়া বিষয়ক সমস্ত আসরগুলিতে। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। আমার তরফ থেকে